শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, পরিশ্রম এবং সাধনা একজন মানুষকে নিয়ে যেতে পারে তার স্বপ্নের একদম দ্বারগোঠায়। আমরা এমন গল্প শুনবো, কিন্তু তার আগে একটু লাবণ্যর গল্প শুনে আসি। শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। যেমনটা বলছিলাম যে দারুণ একজন মানুষ আছে, তার গল্প আমরা শুনবো, একদম অপেক্ষা করছি না। জানাই কি আছে। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব নিজাম আকন্দ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে আমাদের মাঝে, এবং আমি লাবণ্য পুরোটা সময় জুড়ে আপনার গল্প শুনবো। আপনার কাছ থেকে আপনার শৈশব থেকে শুরু করতে চাই। ইনশাআল্লাহ। কেমন ছিল? কেমন ছিল শৈশব? শৈশব বিসমিল্লাহির রহমানির রহিম। রাঙা সকালে যারা অডিয়েন্স আছে এবং যারা আপনারা উপস্থাপনায় আছেন, ক্যামেরার পিছনে যারা আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের শৈশব যদি বলেন, সেই 80-র দশকে আমাদের শৈশব। জি। তো আমাদের শৈশবটা একটু ডিফারেন্ট। বর্তমান সময়ের যে শৈশব, সেটা চেয়ে অনেকটা ডিফারেন্ট। কারণ আমরা কিন্তু মাঠে ঘাটে খেলেছি, দৌড়ঝাঁপ করেছি, আমরা কিন্তু ওপেন জায়গা দেখেছি, পানির ভিতর মাছও ধরেছি। আচ্ছা। এরকম একটা শৈশব, একটা বর্ণিল শৈশব বলতে পারেন। একদম। এরকম একটা বর্ণিল শৈশবের মধ্যে দিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। কোথায় ছিল? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। তো বরিশালেই আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকে আমি বরিশালে ছিলাম। বরিশাল জেলা স্কুলে পড়াশোনা করি। মানে বরিশাল একদম সদর? হ্যাঁ, বরিশাল সদরে আমার। আচ্ছা। আমাদের সদরেই বাসা এখনো আছে। সো ওই জায়গা থেকে আমার স্টার্ট। তো ওই জায়গা থেকে জেলা স্কুলে পড়াশোনার পাশাপাশি ফ্রেন্ড সার্কেল সবই জেলা স্কুলে ছিল। আর জেলা স্কুল তো জানেন যে প্রত্যেকটা জায়গারই একটা একটা স্কুল থাকে জেলা শহরে, যারা মোটামুটি একটু ভালো পড়াশোনা করে, তারা ওই জায়গায় একটু কম্পিটিশনও হয়। তো এরকম একটা পরিবেশে তখন আমার কি শৈশবটা স্টার্ট হয়। তো অনেক ফ্রেন্ড ছিল তখন। আমরা খুব ছোটবেলা থেকেই খুব দৌড়ঝাঁপ করেছি, খেলাধুলা করেছি। আমাদের স্কুলের পিছনে একটা ছিল পরেশ সাগরের মাঠ, আচ্ছা। বিশাল বড় একটা মাঠ। ওই জায়গায় আমরা করতাম কি, লেজারের সময় ক্রিকেট খেলতাম, আচ্ছা। অথবা উইকেন্ড যদি থাকতো তখন আমরা ক্রিকেট খেলতাম। তার পাশে একটা পুকুর ছিল, খুব বড়, এখনো আছে টিল নাও। কি নাম পুকুরটা? ওই পরেশ সাগরের পুষ্কুনি বলতো সবাই। আচ্ছা আচ্ছা। তো ওটার মধ্যে আমরা গোসল করতাম লাভ ঝাঁপ দিয়ে। এটা অনেক বড় পুকুর? হ্যাঁ, বড় পুকুর, টিল নাও আমরা আছে। বরিশাল আসলে অনেকবার যাওয়া হয়েছে, জন্য আমি ইমাজিন করতে পারছি একটু একটু করে। হ্যাঁ, ওইটা অনেক বড় দিঘির মতো একটা পুকুর। তো ওই পুকুরে আমরা করতাম কি, ব্যাগের ভিতরে একটা শর্ট প্যান্ট নিয়ে আসতাম, একটা জার্সি টাইপের গেঞ্জি নিয়ে আসতাম। তো ওটা পরে আমরা করতাম কি, মাঝে মাঝে লেজারও চলে যেতাম। মানে কেউ জানতো না হয়তো, বাট ওই জায়গায় গোসল করতাম। তো এই ছোটবেলার শৈশবের যে হই হুল্লোর একটা পরিবেশ, যেটা বর্তমান সময়ে যদি আমরা ঢাকাতে চিন্তা করি, যে আমাদের যারা সন্তান আছে দে আর ডিপ্রাইভিং, তারা কিন্তু এই জায়গাটা পাচ্ছে না। তাদের যে মানসিক যে চিন্তার যে ধারাটা, যেটা একেবারে ওপেন হবে, সবার সাথে মেশার যে অ্যাবিলিটি, এটা কিন্তু খুব একেবারে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। যদি আমি কারেন্ট ঢাকার সিনারিও ধরি, তো ওই জায়গায় আমাদের ওই স্বাধীনতাটা ছিল আর কি, যে খেলাধুলা করা, দৌড়ঝাঁপ, একটু শাসনও আছে, আবার তার মধ্যে ফ্যামিলির শাসনও আছে, ফ্যামিলির একটা বাইন্ডিংসও ছিল। আচ্ছা। ওর মধ্যে থেকেই আমরা মজাগুলো করেছি। ইনফ্যাক্ট স্কুলে যখন ফেয়ার হতো, বিভিন্ন মেলা ঠেলা, যেমন 16ই ডিসেম্বর বা 21শে ফেব্রুয়ারি, আমরা খুব এনজয় করতাম। দারুণ। কিন্তু আমরা আপনাকে যতটুকু জেনেছি, আপনি শৈশব থেকে খুব শান্ত প্রকৃতির। জি জি। আপনি শাসনের কথা যেটা বলছিলেন, সাধারণত দুষ্ট বাচ্চাদেরকে বাবা মা একটু বেশি শাসন করে, কিন্তু শান্তদের জীবনে আসলে এই শাসন অনুশাসনগুলো কি রকম প্রভাব ফেলেছিল শৈশবে, সেটা একটু শুনি। শাসনটা আমি বলবো যে আমার মায়ের কাছ থেকে শাসন। আচ্ছা। এবং একটা বাচ্চার কিন্তু বা সন্তানের মেইন টিচার হচ্ছে তার মা। আচ্ছা। আপনি যত টিচারের কাছে পড়াশোনা করান, বেসিক টিচার কিন্তু ইওর মাদার। একদম। আমি যেটা বলি, প্রায় বলি, একটা মেয়ে কিন্তু শুধু যে একটা ফ্যামিলি লাইফ লিড করে এরকম না, একটা মেয়ে কিন্তু একটা জাতি করে। ইনফ্যাক্ট ওই সেন্সে সে তার বাচ্চাটাকে যেভাবে শিখাবে, সে কিন্তু ওইভাবেই বড় হবে। একদম। আপনি দেখবেন আপনার অজান্তেই আপনার বাবা মার কিছু প্রভাব আপনার মধ্যে আছে। অবশ্যই।
এবং এটা থাকবেই, কারণ বেসিক লার্নিংটা হয় ফ্যামিলি থেকে। সত্যি। আমার কাছে যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল থিঙ্কিং গুলো আমি বলছি, হয়তো কারোর সাথে নাও মিলতে পারে। জি, জি, হ্যাঁ, জি। সো আম্মা আমাদেরকে যেটা শেখাচ্ছিল যে নামাজের জন্য খুব প্রেশার দিত। তো নামাজের জন্য প্রেশারে দেখেন একটা গুড ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টটা কিরকম, যে টাইম মতো নামাজ পড়া। এখন 5 ওয়াক্ত সালাত তো ডিফারেন্ট টাইমে। জি। একটা দেখা যাচ্ছে ফজরে আমরা উঠতেই চাইতাম না, আমরা খুব ঘুমাতাম ছোটবেলা। জি। তো এই যে 5 ওয়াক্ত সালাতের যে টাইমিংটা মেনটেন করা, এখন আমরা প্রফেশনাল লাইফে এসে দেখি যে ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস। একেবারে। এবং আপনি যদি ধরেন হার্ভার্ডের বিজনেস, মানে হার্ভার্ডের যদি রিসার্চ ধরেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যদি রিসার্চ ধরেন, তারা বলতেছে যে 80% মানুষের যে সাকসেস আসে তার মেইন কারণ হচ্ছে কতখানি ডিসিপ্লিন। দারুণ। আচ্ছা, এখন এই ডিসিপ্লিনটা দেখেন, আমি যখন ওই ছোটবেলা থেকে আমার নামাজ পড়তে বলতো, একটা টাইম ফ্রেম ছিল, কিন্তু ইচ্ছা করতো না, পড়তে ইচ্ছা করতো না, একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওই যে একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, হয়ে গেছে। হ্যাঁ। তখন থেকে কিন্তু ওই ডিসিপ্লিনটা চলে এসেছে। এখন এটা দেখি কর্পোরেট লাইফেও এটার ইম্প্যাক্ট পড়ছে, আচ্ছা। যে ডিসিপ্লিনটা। আর যেটা হয় যে আমরা যত ডিসিপ্লিন হব তত কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে। একদমই তাই। আমরা আপনার পরিবারের বাবা মায়ের কথা আরো শুনতে চাই, এবং যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই ছোটবেলার অভ্যাসগুলো যেগুলো আমরা করি, সেটাই কোনো না কোনোভাবে আমাদের বড় হয়ে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আসলে কাজে লাগে। Right. এবং ডিসিপ্লিন বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটাও যদি কোনোভাবে ছোটবেলায় আমরা গড়ে তুলতে পারি, সেটা আর মানে কোনোভাবে আটকে থাকার মতো নয়। Right. তো আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি বড় হয়ে আসলে নিয়ম শৃঙ্খলার মধ্যে নানান কাজ করেছেন। আমরা সেই কাজগুলো একটু একটু জানি। আমরা একটু এই মুহূর্তে আগে Definitely. দর্শকদের জানিয়ে আসি, তারপর আবারও গল্পে ফিরতে চাই। ইনশাল্লাহ। নিজাম আকুন্দ বাংলাদেশের কর্পোরেট সেলস ও মার্কেটিং অঙ্গনের একজন সুপরিচিত পেশাজীবী। 2005 সালে বিক্রয় পেশায় কর্মজীবন শুরু করে তিনি জুনিয়র সেলস এক্সিকিউটিভ থেকে জেনারেল ম্যানেজার পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করেন। বাংলালিংক, হুয়াওয়ে ও ওকাপিয়া সহ দেশি বিদেশি প্রতিষ্ঠানে প্রায় 20 বছরের ক্যারিয়ারে তিনি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ও ডোর টু ডোর সেলসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সময়ে তিনি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মোট 15টি পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। সেলস পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে তিনি প্রতিষ্ঠা করেছেন অনলাইন সেলস প্ল্যাটফর্ম সেলস লিডার্স ইন বিডি। বর্তমানে তিনি এর ফাউন্ডার ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সেলস ট্রেনার ও পাবলিক স্পিকার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রবাসী পল্লী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে আবারও ফিরছি। কাজের জায়গাগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। কাজের অনেক বিস্তৃতি এবং অনেক রকমের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যেমনটা আসলে পরিবারের কথা শুনছিলাম, কিছু পারিবারিক মূল্যবোধের জায়গা থেকে সেই অভিজ্ঞতা শুনছিলাম। তো একটু বাবা মার কথা শুনতে চাই। আসলে মায়ের কথা তো শুনলাম, তিনি আপনাদের আসলে অনেক ভূমিকা রেখেছেন, এবং আমার কাছে মনে হয় যে বেশিরভাগ পরিবারে আসলে মায়ের ভূমিকাটা তুলনামূলক বেশি, যেহেতু বাবা একটু ব্যস্ত থাকেন কাজের জন্য। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? হ্যাঁ, আপনি যেটা বলেছেন অলমোস্ট আমার ক্ষেত্রেও কমন। আমার বাবা ওয়ান্স আপন এ টাইম তখন বিডিআরে জব করতো, তারপর দেশের বাইরে ছিল অনেকদিন, দেশে এসে বিজনেস করেছে। সো আব্বাকে আমরা কম পেয়েছি। ইনফ্যাক্ট আপনার এমনি ক ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। ভাইয়া হচ্ছে চুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, আমি শাহজালাল থেকে পাশ করেছি, বিবিএমবি কমপ্লিট করেছি। আর আমার বোন বরিশালেই থাকে, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। বোন হচ্ছে সবার বড়। আপনার অবস্থান কত? আমি সবার ছোট। সবার ছোট। বেশ আদরের। থ্যাংক ইউ। তো বাবা হচ্ছে ওই যেটা আপনি বললেন যে বাবার একটু কম, বাবারদের সাথে আমাদের কমই টাচ ছিল, বাট ফ্রিডম দিয়েছে বাবা আমাকে। আমাকে প্রচন্ড ফ্রিডম দিয়েছে। ফ্রিডমটা এরকম, আমি আপনাকে বলি যে কেরিয়ারে একটা ডিসিশন, একটা ভাইটাল ডিসিশন আমার তখন ঢাকা ইউনিভার্সিটিতেও হয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, আবার শাহজালালেও হয়েছে, 2টা জায়গায় ইউনিভার্সিটিতে। তো আমার বড় ভাই চেয়েছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ইনফ্যাক্ট, কিন্তু আমার সব ফ্রেন্ডরা হয়েছে শাহজালাল। তো আমার কেউই পরিচিত নাই যে ঢাকা ভার্সিটিতে হয়েছে, মানে আমাদের সার্কেলে। তো আমি তখন মানে শাহজালালে পড়তে যাব, তো ভাইয়া বাধা দিচ্ছিল, কিন্তু আব্বা আমাকে ফ্রিডম করে দিয়েছে। আব্বা বলেছে তোমার যে জায়গায় ভালো লাগে ও সেই জায়গায় পড়বে। বাহ।
তো এই জায়গায় বললাম যে সে প্রচুর ফ্রিডম দিত আমাদের। তো ওই জায়গা থেকে আর আমার আব্বার যেটা ছিল সে খুব চুপচাপ ছিল, ইন্ট্রোভার্ট ছিল, আমরাও ইন্ট্রোভার্ট অনেকটা, হ্যাঁ। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে বাবা হিসেবে যতটুকু রোল কেলি করা দরকার সেই জায়গাগুলোকে সে অবশ্যই মানে সফলতার সহিত দায়িত্ব পালন করেছে। এমনি আপনাদের সময় তো একটা চাওয়া ছিল সকলের, মানে বাবা মার বিশেষ করে, যে একটা ভালো চাকরি করবে, হয়তো বা কোনো স্বপ্ন দেখে ফেলতো যে আমার ছেলে মেয়ে হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার Right, হবে, right. বা একটা সরকারি চাকরি করবে। Right. যেহেতু আপনার বাবা ফ্রিডম দিয়েছেন, কিন্তু তারপরেও কি তার স্বপ্ন ছিল কোনো? হ্যাঁ, স্বপ্ন ছিল। থ্যাংক ইউ, নাইস একটা কোশ্চেন করেছেন, আমি আসলে ভুলে যেতাম। আমার আব্বা চেয়েছিল যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমি ডাক্তারি পড়বো। আচ্ছা। তো বেসিক্যালি আমি সায়েন্সের প্রতি খুব একটা ফ্যাসিনেটেড ছিলাম না। আচ্ছা। আমি ইনফ্যাক্ট ক্লাস 9-এর সময় আমাদের যেটা হতো যে সাবজেক্টগুলো নিতে হতো, তা আমি কয়দিন আসলে পড়েছিলাম সায়েন্সে, আমি বলছি এটা আমাকে দিয়ে আসলে হবে না, ঠিক আছে। সে জায়গাও সে ফ্রিডম দিয়েছে। আচ্ছা। আমি বলছি আমি বিবিএ এমবিএ ডিগ্রি নিব, তারপর কোনো মাল্টি ন্যাশনালে জব করব। আর সরকারি চাকরি আমাদের সময় খুব লুক্রেটিভ ছিল না, হ্যাঁ। তো আর সরকারি চাকরিতে আমি এবং আমার বড় ভাইয়া কেউই দেয়নি। আমাদের চেয়েছিল যে আমরা একটা কর্পোরেটে জব করব, একটা ভালো ইনকাম করব, সুন্দরভাবে থাকবো। আলহামদুলিল্লাহ এগুলো সবই পেয়েছি আল্লাহর রহমতে। যেরকম ভীষণ ছিল সেই ভীষণ অনুযায়ী মনে করি যে আমরা সেই জায়গায় হয়তো পৌঁছে গেছি আল্লাহর অশেষ রহমতে। প্রাপ্তির কথা বলছিলেন, কিন্তু এই প্রাপ্তির পিছনের যে গল্পটা, সেই গল্পে ছোটবেলা থেকে আসলে নিজের টেস্টটা যেখানে থাকে সেখান থেকে স্বপ্নটা দেখে। আপনি 80-র দশকের কথা বলছিলেন যে শৈশবটা কৈশোরটা ওই সময় ছিল। ওই সময় কর্পোরেট জব করব এই চিন্তাটা আসলে একটু আধুনিক চিন্তা ছিল না আপনার জায়গা থেকে কি মনে হ্যাঁ, হয়? অবশ্যই সুন্দর কোশ্চেন। আমি যখন 9-এ ক্লাস ডিসিশন মেকিং করি, জি। আর আমাদের সময় কিন্তু ছিল দুইটো, মেট্রিকে আপনি হয় সায়েন্স না হলে আর্টস নিতে পারবেন, কমার্সের কোনো অপশন ছিল না। আচ্ছা। তো আমার প্রেডিকশন ছিল, আমি দেখতাম বিভিন্ন মানে তখন যতটুকু জানতাম আর কি, যে বাইরে কয়েকজনের নাম টাম জানতাম তখন যারা ছিল। তো আমি চিন্তা করছি যে না, আমি একটু ডাইনামিক টাইপের জব করবো, এরকম চিন্তা ছিল তখন থেকে। আচ্ছা। তো দেখলাম যে তখন আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটি ছিল 11টা, আচ্ছা। আর ম্যাক্সিমাম তো সব বাইরে পড়াশোনা করতো, মানে ইন্ডিয়াতে চলে যেত ম্যাক্সিমাম। আমাদের দেশে এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তখনও হয়নি। তো তখন দেখতাম সবাই গিয়ে বিবিএ এমবিএ করতেছে, এবং এইটা খুব ডিমান্ডেবল একটা ডিগ্রি তখনকার আসপেক্টে, এখনো ডিমান্ডেবল একটা ডিগ্রি। তো আমি চিন্তা করলাম যে তাহলে যেহেতু আমি ডাক্তার ইঞ্জিনিয়ারিং যাচ্ছি না, তাহলে আমাকে এমন একটা জিনিস নিতে হবে যেটা আসলে ডিমান্ড থাকবে এবং অনেক দিন পর্যন্ত থাকবে। ওই থেকে মাইন্ডসেট হয়। এবং এলাকার একটা বড় ভাই ছিল আমাদের, শাপিন ভাই, তখন সে ক্যালকাটাতে পড়াশোনা করে। তো তার কাছ থেকে আমি একটা আইডিয়া নিয়েছি, নেওয়ার পর ওই জায়গা থেকে আমার ভীষণ, আমি একেবারে যেই ভীষণটা মানে সেট করি ওই ভীষণ অনুযায়ী আল্লাহ আমাকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। আমি প্রথম আমার জবটা হয় মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলালিংকে। তো বাংলালিংকে আমি প্রায় 10 ইয়ার্স ছিলাম, এবং খুব ভালো আমার একটা কর্পোরেট ক্যারিয়ার ওই জায়গা থেকে আমি গ্রো করেছি। আমি যদি কাজের জায়গাটা যাবার আগে একটু যদি আপনাকে পেছনে আরে কিছুক্ষণ হ্যাঁ, please. রাখতে চাই, যদি আপনার স্কুল কলেজের স্কুলের কথা তো আমরা শুনেছি, সেখানকার অভিজ্ঞতা জানা হলো, একটু কলেজ বা এই যে বিশ্ববিদ্যালয় জীবনটাও একটু পার করেছেন, সেখানেও আসলে নানান রকম Right. অভিজ্ঞতা রয়েছে, সেগুলো যদি একটু ছোট ছোট করে শুনি আমরা। কলেজটা কোথায় কেটেছে কলেজটা আপনার? ছিল আমাদের বাসার পাশেই, হাতিমারি কলেজ, একবারে আমাদের বাসা থেকে খুব ক্লোজ ডিস্টেন্স। তো কলেজে একটা মজার বিষয় হচ্ছে, কলেজে আমরা যখন পড়াশোনা করি তখন বাংলাদেশ কেবল আইসিসিতে চান্স পায় আপনার। 97-এর ঘটনা, আমরা 98-এ কলেজে উঠেছি। তো আমাদের তখন থেকে খুব মানে অল্প বয়সে যেটা হয় যে আমরাও একটু ক্রিকেট খেলবো, এরকম টেন্ডেন্সি নিয়ে আমরা খুব আমাদের হাতিমারি কলেজের মাঠে প্র্যাকটিস করতাম। ইনফ্যাক্ট ওই প্র্যাকটিস করা অবস্থায় আমরা চিন্তা করলাম যে মানে যেটা ড্রিম থাকে, অনেক তো ড্রিম থাকে মানুষের জীবনে, যে আমরা জাতীয় দলে খেলবো, এরকম একটা মানে চাইল্ডিশ একটা ড্রিম যে আমরা খেলবো। বিভিন্ন আন্তঃক্রিকেট আমরা তখন ট্রাই করতেছিলাম। আসলে ওইভাবে আর হয়নি পরবর্তীতে। আর এর মধ্যে আমি হয়তো স্কুল কলেজে বৃত্তি পাইনি, কিন্তু কলেজে এসে বৃত্তি পেয়েছি, স্টাইপেন্ড যেটাকে বলে। আচ্ছা, আমার যেটা মনে করেন মেট্রিকে যে মার্কটা ছিল সেটা ছিল বরিশালের সেকেন্ড, আমার যে মানে আর্টসের মধ্যে আমি মার্ক পেয়েছিলাম। তারপর আমার কিন্তু ঢাকা কলেজ, নরডম সব জায়গায় হয়েছিল। ইনফ্যাক্ট আমি ওই যে আপনি যেটা বললেন ছোট ছেলে, এই জন্য আমাকে বাইরে দেয়নি আব্বু। তো ওই জায়গা থেকে তখন দেখলাম যে হঠাৎ আমার নাম আসছে যে আমি স্টাইপেন্ড পেয়েছি। এটা আমার জন্য খুবই মানে ওই সময়ের ক্ষেত্রে আমার জন্য খুবই
মানে খুবই একটা এক্সাইটমেন্ট ব্যাপার ছিল। বলতে এবং পারি আপনি আসলে অনেক মেধাবী বা না অনেক মেধাবী না জানি না, আল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছে। ফলাফল কেমন ছিল? হ্যাঁ, ওই সময়ের মানে ওই সময়ের বাজারে আমি তখন পেয়েছিলাম 1600 টাকা, দুইবার পেয়েছিলাম 3200 টাকা। আচ্ছা সেটা তো মনে হয় রেজাল্টের ভিত্তিতে, হ্যাঁ, ফলাফলের এটা ভিত্তিতে। মেট্রিকের ফলাফলের ভিত্তিতে। আচ্ছা। মেট্রিকে আমি স্টার মার্ক পেয়েছিলাম, বাহ বাহ। 5টা লেটার সহ তখনকার সময়। তো সেকেন্ড ছিল, আর একটা মেয়ে ছিল আমার মানে যে ফার্স্ট হয়েছে সে, ও বোর্ডে স্ট্যান্ড করেছিল। আমাদের সময় তো ছিল যশোর, তো বাট বরিশালে যদি আলাদা হতো তাহলে আমি বরিশালের ভিতরে সেকেন্ড হতাম। আচ্ছা তো তখন এটা সেগমেন্টটা হয়নি। তো এরপর স্টাইপেন্ড পাওয়ার পর আরো মজার বিষয় হচ্ছে আমি প্রথম ইনকাম, মানে ওরকম তার ইনকামের সুযোগ ছিল না। এখন যেরকম সবাই খুব আর্লি এজে ইনকাম করতে পারে, অনলাইন অনেক কিছু মধ্যে, ওই সময় তার ইনকামের সুযোগ ছিল না। কখনো টিউশনি করা হয়নি? না, টিউশনি করেছি ভার্সিটিতে বসে, আচ্ছা। এর আগে করিনি। তো তখন যেটা করেছি যে ওই টাকা দিয়ে সবাইকে একটু একটু করে গিফট করেছি, আম্মাকে দিয়েছি, আব্বাকে, সবাই বাহ। খুব হ্যাপি হয়েছে। মানে আচ্ছা। ওইটার যে একটা ফিলিং, সত্যি ওইটার যে আনন্দ, ওইটা আমাকে এখনো অনেক নাড়া দেয়। যে আম্মাকে শৈশবে কি দিয়েছিলেন মনে আছে? আম্মাকে শাড়ি দিয়েছিলাম, আব্বাকে একটা শার্ট দিয়েছিলাম, দারুণ। দুই ভাই বোনকে আর দিয়েছিলাম ওই সময় 1600 টাকা কিন্তু অনেক অনেক টাকা। হ্যাঁ, আমি ওটাই বললাম যে 1600 টাকা তখন কিন্তু ভ্যালুটা অনেক। আর 2 বছরে পেয়েছিলাম, ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম, সেকেন্ড ইয়ারে পেয়েছিলাম আচ্ছা। 1632 টাকা। সো ওটা আমাকে খুব নাড়া দেয় মাঝে মাঝে, যে ফার্স্ট একটা এবং ইনকাম আমার। এখনো বলার সময় আপনি যে অভিব্যক্তি প্রকাশ করছেন তাতে আমরাও বুঝে গেছি, জি, দর্শকও হ্যাঁ। বুঝছেন যে আপনি কত Right. আনন্দিত একেবারে ছিলেন। ওই অনুভূতিগুলো আসলে শব্দে প্রকাশ করবার মতো না। Right, right. তো একটু জানি যে ওই সময় যখন আসলে বিভিন্ন ক্লাব করা হতো, যেমন 96 একটা ক্লাব আপনাদের ছিল, Right, right. সেগুলোর অভিজ্ঞতাগুলো একটু কেমন? 96 সার্কেল ইনফ্যাক্ট এখনো আছে। Wow. আমরা বরিশালে আমাদের যত ফ্রেন্ডরা আছি আমাদের স্কুলের, সবাই মিলে আমরা একটা সার্কেল তৈরি করেছি, 96 সার্কেল। এবং এটা প্রতি বছর কিন্তু পিকনিক হয়, ইনফ্যাক্ট এই বছরও পিকনিক হয়েছে। আচ্ছা এবং সবাই তাদের ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার করে, আমাদের স্কুলের ফ্রেন্ডদের। এবং আমরা একটা ওই জায়গায় অ্যাসোসিয়েশন করেছি, ওই জায়গায় প্রতি মাসে আমরা একটা ফান্ডে টাকাও দিই, যার থ্রুতে একটা বিজনেস অ্যাসপেক্টও আমরা এখন একটা বড় কিছু চিন্তা করতেছি যে ওটা দিয়ে করব। চমৎকার। যতদিন আমরা থাকি ফ্রেন্ডরা সবাই বছরে একবার দেখা হবে, কথা হবে, গেট টুগেদার হবে। আচ্ছা। সো ওই ফিলিংটাও কিন্তু খুব গুড, যে একেবারে। আমরা কানেক্টেড আছি টিল নাও। স্কুলের ফ্রেন্ডরা যায়, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারপর মেসেঞ্জার গ্রুপ আছে। সো ওই জায়গা থেকে কিন্তু আমরা এখনো এনজয় করি, সেই চাইল্ডহুড ফ্রেন্ড সবাই একসাথে আছি, সবার সাথে শেয়ারিং হয় কথাবার্তা, সবাই সাকসেসে অনুপ্রাণিত হয়, যে ভালো করছে সবাই তাকে এপ্রিসিয়েট করে। সো এই জায়গাটা আসলেও ফিল করি। সবসময় আসলে ছোট্টবেলার বন্ধুরা হারিয়ে যায় না, Right, এটাই right, আসলে right. একটা প্রমাণ। সোশ্যাল মিডিয়ার কিন্তু ভালো দিকও আছে, যে যখন আসলে সবাই কাজে ব্যস্ত, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এই মেসেঞ্জার গ্রুপেই কিন্তু আমরা যোগাযোগটা রাখতে পারছি। এবং সেই বন্ধুদের কারণেই আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েও পড়েছেন আসলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। সেখানকার কিছু অভিজ্ঞতা শুনতে চাই, পড়াশোনার বা পড়াশোনার পাশাপাশি অন্যরকম কোনো অ্যাক্টিভিটিস করা হয়েছে কিনা, একটু ছোট করে শুনি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটির সিদ্ধান্তটা পরিবর্তন করি, যেটা আগে বলেছিলাম, তারপর যখন শাহজালালে যাই, তখন কিছুদিন পর মনে হলো আমার ডিসিশনটা রং ছিল। আচ্ছা তো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি একটা ঢাকার মতো প্রাইম জায়গায় আছে, এবং বাংলাদেশের সবাই প্রাচ্যের অক্সফোর্ড বলে, তো আসলে আমি মনে হয় ভুল করেছি, এটা স্বপ্ন মনে দেখে একদম হ্যাঁ, মানুষ, স্বপ্ন হ্যাঁ। দেখে। আর আমাদের যেটা ছিল বিবিএর যে ফ্যাকাল্টি ছিল, ওই জায়গায় কিন্তু আপনারা জানেন যে কোনো ওয়েটিং লিস্ট থাকে না। মানে ওই জায়গায় 640 জন তখন নিত, খুব হার্ডলি 1-2 জন যদি দেশের বাইরে চলে যায় বা অন্য কোথাও, তাহলে ওয়েটিং লিস্ট আসে। তো ওই জায়গা থেকে 4টা ওয়েটিং লিস্ট আসছিল তখন। আচ্ছা। ওর মধ্যে আমারটাও ছিল। মানে আমি তখন চলে আসছি, তখন আরেকজন ভ্যাকেন্ট হয়ে গেছে। যারা সুযোগ পেয়েছে তারা খুব খুশি হয়েছে, তখন হওয়ার কথা ছিল না। তো এইটা আমাকে মানে মাঝে মাঝে খুব ডিমোটিভেট করে ফেলতো, যখন চিন্তা করতাম যে না, ওই জায়গায় থাকলে হয়তো আমার সুযোগটা আরো বেশি হতো। তো মাঝে মাঝে এটা পড়াশোনায় আমার খুব হ্যাম্পার করেছে। হ্যাঁ, পরে আমি মানে পরে বুঝতে পেরেছি, কারণ আমার ফ্রেন্ডরা ম্যাক্সিমাম ছিল অন্য ডিপার্টমেন্টে, কেউ ইসিএস এ ছিল, কেউ সিভিলে ছিল, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল। তো একটা সময় হেজিটেট হয়ে পরে ভাবলাম যে যে পারে সব জায়গায় পারে, আমি আমার বেস্ট ট্রাইটা করে দেখি। তো দেখেন ওই জায়গা থেকে যে আমার একটা পজিটিভ জিনিস হয়েছে, যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেহেতু বাংলালিংক, তো আমার কোনো কানেকশন ছিল না। তো আমাদের ইউনিভার্সিটির এক টিচার ছিল, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে গিয়েছে অ্যাকাউন্টসের। তো উনি যেটা হলো, ওনার একটা ফ্রেন্ড ছিল এইচআরে। আচ্ছা। তো তখন উনি আমাদের প্রায় 16 জনের সিভি পাঠিয়েছিল ওই জায়গায়। আমাদের ফার্স্ট ব্যাচে ছিল 30, আমরা বিবিএ করি। তো ওই জায়গা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমারটা হয়ে গেছে।
তো আমি যে পার্টটা নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, দেখেন আল্লাহ কিন্তু ওইটাকে অন্যভাবে মাইগ্রেশন করেছে। আচ্ছা। মানে অনেকে আছে না যে অনেক জায়গায় হতাশ হয়ে যায় বা ওই জায়গা থেকে থেমে যায়, আবার আমার মনে হচ্ছিল দ্বিতীয়বার আবার পরীক্ষা দিই, মানে কি করব বুঝে উঠতে পারতেছিলাম। কিন্তু ওই জায়গাটা থেকে আমি আবার রিকভার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো ওই জায়গাটা থেকে রিকভার করার পর কিন্তু আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সো ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো তখন পড়তে পারিনি, কিন্তু সেই দুঃখটা কিন্তু তখন চলে গেছে। আচ্ছা। সো অনেকে আছে অনেক জায়গাতে আটকে যায় বা থেমে যায়। আমার মানে আমার পার্সোনাল মানে রিকমেন্ডেশন থাকবে ওই জায়গাটা থেকে সে যেন আরো বেটার কিছু চিন্তা করে, ধৈর্য ধরে, রেজাল্ট আসবে আজকে না হয় কালকে। কারণ বিদ্যুতের বিল যে দেয়, ফার্স্ট পার্সনও দেয়, লাস্ট পার্সনও দেয়। লাস্ট পার্সন হয়তো একটু দেরিতে দেয়, কিন্তু সে কিন্তু বিদ্যুতের বিলটা দেয়। খুব সুন্দর একটা সো কথা হতাশ হওয়ার বলেছেন। কিছু নেই। হ্যাঁ, যে আপনি যদি লেগে থাকেন, এটা আপনি যদি ট্র্যাকে থাকেন, লেগে থাকেন, আপনি রেজাল্ট পাবেনই। একদম। কারণ সুযোগ কিন্তু বারবার আসবে না, হয়তো এমন একটা সুযোগ চলে আসবে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। আর ভার্সিটি লাইফে আমি সবসময় চিন্তা করেছি যে যেহেতু একটু মানে ফিউচারে যেহেতু একটু বড় আকারে কাজ করতে চাচ্ছি মাল্টি ন্যাশনালে, তাহলে আমার কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকা দরকার। জি। তো আমরা একটা ভার্সিটিতে থাকতে সন্ধানী মতো একটা অর্গানাইজেশন ফর্ম করি তখন, অনুসন্ধান নামে। তো ওইটার আমি ফাউন্ডার মেম্বার ছিলাম। আচ্ছা। প্রথমে ছিলাম প্রচার সম্পাদক, পরে আমি ওইটার জেনারেল সেক্রেটারি হই। তো ওই জায়গায় আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি যেটা মানবতার জন্য। ইনফ্যাক্ট সেটা হচ্ছে গিয়ে মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম। জি। তো আমাদের ভার্সিটিতে তখন 2,500 স্টুডেন্ট ছিল, তার মধ্যে মনে করেন 90% আমাদের মেম্বার ছিল। আচ্ছা। কিন্তু এটার চেয়ে সারা পেয়েছি লোকাল জায়গা থেকে। লোকাল জায়গা থেকে এরকম হয়েছে, নেগেটিভ যেই রক্তগুলো আছে এগুলো তো জানেন যে খুব রেয়ার, কিন্তু আমাদের ভার্সিটিতে যেহেতু অনেক সদস্য ছিল, এর মধ্যে বেশ কিছু নেগেটিভ মানে ব্লাড ছিল। সো এরকম হয়েছে, পরীক্ষার আগের দিন এক ভদ্রলোক আসছে যে তার ওয়াইফ বলে হসপিটালে, আচ্ছা। তাকে ব্লাড দেয়া লাগবে। তো আমরা তখন পরীক্ষার আগের দিনের ঘটনা, কিন্তু আবার উনি মৃত্যু সজ্জায় ধরতে পারেন কারণ ব্লাডটা পাচ্ছে না। আচ্ছা। আচ্ছা। আমরা কিন্তু ওই সিচুয়েশনটাকে ওভারকাম করে তাকে দিয়ে আসছি, এবং এর পরের দিন সে আমাদের পরীক্ষার পরে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। এবং সিলেটি লোক আপনারা জানেন যে তারা খুব রিচ হয় বা ধনী। সে এসে বলল, আপনারা কি চান আমি তাই দেবো। এই যে একটা প্রাপ্তি, আমরা বলছি আপনি শুধু দোয়া করেন, আর কিছু লাগবে না। একদম। বাট এই যে সোশ্যাল মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আমি বোঝাচ্ছি এই যে মানবতার যে একটা পার্ট আছে, এটার সাথে যদি আমরা না থাকি তাহলে আমরা কিন্তু রোবট হয়ে যাব। একদম একদম। এবং এই জায়গায় যে মানুষের দোয়া কত যে কাজে লাগে তখন আমরা ফিল করেছি। এরকম অল্প কিছু ঘটনা আমরা পেয়েছি, জি। বাট তাদের দোয়াটা আমাদেরকে অনেক হেল্পফুল করেছে। আসলে এই ধরনের কাজ করার জন্য যে শুধু সংগঠন করেই করতে হবে তা না, নয়, এটা পার্সোনালি করতে ব্যক্তিগত পারেন, জায়গা রাইট, থেকেও বিভিন্ন আপনি ভাবে personally করাই করতে যায়। পারেন। স্যার, আপনি তো ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে পড়াশোনা করলেন, আর্টস থেকে ইন্টারন্যাশনাল বিজনেস, এটা Right. একটু কেমন হলো বা এটা আপনার জন্য আমার কেমন বিবিএ তে ছিল? মেজর ছিল ইন্টারন্যাশনাল বিজনেস। জি। তো আমি তখন চিন্তা করলাম যে বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল আছে, যেমন ফাইন্যান্স, অ্যাকাউন্টস, তারপর হচ্ছে কি আপনার মার্কেটিং, সেলস। তো আমি চিন্তা করলাম এটা নতুন আমাদের ইউনিভার্সিটিতে। তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি আমি কাজ করতে হয়, কিরকম ডাইনামিক্স গুলো ফেস করতে হয়, তো ওই জায়গায় ছিল ইন্টারন্যাশনাল মার্কেটিং ছিল, ইন্টারন্যাশনাল ইকোনমিক ছিল, যেগুলো আসলে আমার মাইন্ডটাকে আরো খুলে দিয়েছে। যেমন ধরেন বাংলাদেশে আপনি বাংলাদেশে যদি একটা প্রোডাক্ট দেশের বাইরে যায়, সাপোজ আমাদের একটা খুব ভালো একটা ব্যাটারি কোম্পানি আছে, আমি নামটা বললাম না, জি। ওদের একটা প্রোডাক্ট ইন্ডিয়া যেত। তো ইন্ডিয়ার জন্য কিন্তু ওপেন ট্রেডে যদি আপনি যান, ইন্ডিয়ায় যদি আমার প্রোডাক্ট ঢোকে, যে কিন্তু 100 কোটি প্লাস মার্কেট, তাতে কিন্তু আমরা লাভবান। ওদের যদি একটা প্রোডাক্ট ঢোকে, ওরা কিন্তু 20 করোড় মার্কেট। সো ওপেন ট্রেডে গেলে কিন্তু আমরা এই সুবিধাটা পাই। সো এগুলো ইন্টারন্যাশনাল বিজনেস পড়ার জন্য এটা আমাকে হেল্প করেছে। যে আমি যখন মাল্টিন্যাশনালেও কাজ করেছি, এটা থেকে আমি কিছু ইম্প্যাক্ট ফেলতে পেরেছি হয়তোবা। আবার গ্লোবাল কোম্পানিতেও কাজ করেছি, হুয়াওয়েতে, তখনও এটা আমার খুব কাজে দিয়েছে আর কি। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ইনফ্যাক্ট এখন তো গ্লোবালাইজেশনের যুগ। আপনি যদি গ্লোবালি কোনো কিছু করতে যান, এটা জানতে হবে গ্লোবাল মার্কেটে। একেবারে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে জানতে চাই, কোথায় জয়েন করলেন বা আসলে সেখানকার অভিজ্ঞতা একটু শুনবো। প্রথমে আমি স্টার্ট করি আমাদের বাংলা লিংকে। তখন তো জানেন মানে ইউনিভার্সিটি থেকে বের হয়ে সাথে সাথে বাংলা লিংকে বাংলা লিংকে জয়েন করি 2005-এ। তো তখন একেবারে টেলিকম একেবারে রমরমা, তখন প্রথম এসেছে। আর টেলিকম আসার পর আমাদের দেশের
যারা আমরা প্রাইভেট জব করি জি বা কর্পোরেট জবের যে স্ট্র্যাটেজি এগুলো চেঞ্জ হওয়া শুরু হয়েছে, অ্যাট্রাকটিভ স্যালারি, পজিশন। বিবিএ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার এটাই জব হলো। আমার র্যাঙ্কস মোটরসে হয়েছিল আর এটা হয়েছিল। পরে আমি বাংলালিংকে জয়েন করি। আচ্ছা সো মাল্টিন্যাশনালে আমরা যা শিখেছি বা আলহামদুলিল্লাহ এখনো কিন্তু আমরা যে জায়গায় আছি সে জায়গায় শেখাচ্ছি। হ্যাঁ, তো এইটা বলার উদ্দেশ্য যে মাল্টিন্যাশনাল কিন্তু একটা এমপ্লয়কে নর্মস, ভ্যালুস, কমপ্লায়েন্স এগুলো কিন্তু শেখাবে। প্রথমে আমাদের কাছে খুব, আর আপনাকে ট্রেন আপ করবে মাল্টিন্যাশনাল বিভিন্ন দেশের টপ টপ ট্রেনারকে দিয়ে। কোম্পানি কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করে। ইভেন আমাদের একটা ট্রেনিংয়ে মালয়েশিয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে একটা ট্রেনিং দিয়েছিল, ট্রেনারকে 35 লাখ টাকা দিয়েছিল, আচ্ছা। অনলি 2 days ট্রেনিং। তারপর সেন্সাই ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কার, তাদেরকেও এরকম সব বাইরে ট্রেনার দিয়ে ট্রেনিং করাতো। আচ্ছা তো ওরা করে কি স্কিলফুল পিপল গড়ে তোলে, যার ফলে ওরা একটা অর্গানাইজেশনে মানে প্রোডাক্টিভিটিটা গ্রো করে ফেলে। আপনি যদি স্কিল হন আপনার কাজটা কিন্তু ডিফারেন্ট হবে, রাইট আর নন স্কিল যে তার কাজটা কিন্তু ডিফারেন্ট হবে। অবশ্যই। সো এই জায়গা থেকে আমি বলবো যে সবারই, যারা আমাদের এই অডিয়েন্স যারা ভিডিও দেখছে, কম বেশি সবার একটা টার্গেট থাকতে হবে যে 3 বছর অ্যাটলিস্ট যদি আমি 3 বছর একটা মাল্টিন্যাশনালে আমার স্টার্ট আপটা করবো, আচ্ছা আচ্ছা তাহলে হয় কি যে কর্পোরেটের নর্মস, ভ্যালুস এগুলো যখন আপনি শিখবেন তখন দেখবেন যে আপনি গ্লোবাল মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, নো ডাউট। সো এই লার্নিংগুলো আমরা কিন্তু মাল্টিন্যাশনাল থেকে শিখেছি। জি। এরপরে আমি আরেকটা সুযোগ হয়েছে গ্লোবাল কোম্পানিতে কাজ করার জন্য, তো বাংলালিংকে আপনি কতদিন থাকলেন? 10 years। আচ্ছা 10 years। 10 বছর, 10 লম্বা বছর সময়। এবং লম্বা সময় এই জায়গায় যে বিষয়টা হচ্ছে মনে হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে আছি। এই জায়গায় কখনো মনে হয়নি যে আমি জব করতেছি। আচ্ছা। মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, আপনি এখনো দেখবেন যারা গ্রামীণ ফোনে আছে হয়তো ওই জায়গা থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, যারা বাংলা লিঙ্কে আছে লং টাইম থাকে, এই জায়গায় একেবারে অ্যাজ লাইক ফ্যামিলি। সব এই জায়গায় কিন্তু আপনার স্যারের কোনো কালচার নেই, সব আপনি ব্রাদার। সুইচ করলেন কি চিন্তা থেকে আসলে? সুইচ করলাম যে চাইলাম যে ক্যারিয়ারটাকে আরেকটু গ্রো করা দরকার, আরো কারণ- শেখা দরকার। আরো শেখা দরকার। আর আমরা যেহেতু প্রাইভেট জবে আছি, মাল্টি এনভায়রনমেন্টে কাজ করলে কিন্তু আপনার মাল্টি ডাইমেনশনালি আপনি গ্রো করতে পারবেন। একদম সত্যি। সো ওই আসপেক্ট থেকে তখন কিন্তু আমি সুইচটা করি, এবং এই জায়গায় আমার নতুন কিছু লার্নিং হয়েছে। যেহেতু গ্লোবাল কোম্পানি, ওরা কিন্তু গ্লোবালি 500 ফরচুন কোম্পানির একটা ছিল হুয়াওয়ে তখন, এমবার্গো আসার আগ পর্যন্ত, গুগল থেকে এমবার্গো আসার আগ পর্যন্ত। আচ্ছা তো ওইটা ছিল 50 নম্বর কোম্পানি, যেমন গুগল, ফেসবুক এগুলো কিন্তু ফরচুন 500 কোম্পানি। সো ওদের নর্মস ভ্যালু আরো ডিফারেন্ট। আচ্ছা। হ্যাঁ, ওদের স্ট্যান্ডার্ডটা, লেভেলটা আরো ডিফারেন্ট। সেখানে আপনার জব রেসপন্সিবিলিটিস কি ছিল? আমি ছিলাম খুলনা রিজনাল সেলস ম্যানেজার। আচ্ছা। পুরো খুলনা ডিভিশনটা আমি দেখতাম, তখন খুলনা ডিভিশনের হেড ছিলাম। সো ওই জায়গা থেকেও অনেক নতুন কিছু শিখেছি। সো আমাদের কর্পোরেট যদি ওয়ার্ল্ড ধরেন, বাংলাদেশে কিন্তু ফার্স্ট ব্রিটিশ আমেরিকান টোবাকোতে 100 বছর পর ফার্স্ট বাংলাদেশি কিন্তু ম্যানেজিং ডিরেক্টর হয়, যেটা শেজাদ মুনিম ভাই হয়েছে। কারণ আমরা এখনো ওদের স্ট্যান্ডার্ডে যেতে পারিনি। গ্রামীণ ফোনে ইয়াসির আজমান ভাই হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, এর আগ পর্যন্ত কিন্তু সব বাইরের ম্যানেজমেন্ট। টিল নাও বাংলাদেশে কিন্তু বাংলা লিঙ্কে কিন্তু এখনো বাইরের ম্যানেজমেন্ট, এরই কাছে এখনো সিইও হিসাবে ওরা। বাট আমাদের দেশ থেকে কিন্তু এখন দেখেন যে মেয়েরাও কিন্তু ভালো করতেছে। ইনফ্যাক্ট রুবাবদ্দুল্লাহ, উনি কিন্তু গ্রামীণ ফোনে ছিল, উনি কিন্তু এখন ওরাকলের কান্ট্রি ডিরেক্টর। আমাদের রাঙা সকালে এসেছিলেন। রাঙা সকালে এসেছিলেন না, রাইট। সো উনি কিন্তু ভালো করছেন। সো মাল্টিন্যাশনালে ওটাই বললাম যে মাল্টিন্যাশনালে কিন্তু এখন দেশি লোকজন আসতেছে, দ্যাট মিনস আমাদের কিন্তু যারা আছে বাংলাদেশে তারা কিন্তু ভালো করছে, এবং তারা কিন্তু একটা প্রমিনেন্ট জায়গায় যাচ্ছে। আমরাও এখন আমাদের ম্যানেজমেন্ট লেভেলটা আরো ডেভেলপ হচ্ছে। আমরা 20 বছর আগে যে ম্যানেজমেন্ট দেখেছি, এখন কিন্তু আরো অনেক স্ট্রাকচার্ড হচ্ছে। আচ্ছা বাট এখনকার নিউ জেনারেশন যারা আছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, হয়তো এটা জেনারেশন গ্যাপ থাকে, তারা দেখা যায় যে কাজের প্রতি খুব একটা ফোকাস থাকে না, বাট সবসময় অ্যাবসেন্ট একটা মাইন্ডে থাকে। মানে কাজের প্রতি টোটালি যদি ফোকাস থাকে এবং আপনি যদি লেগে থাকেন, রেজাল্ট আসবে, একদম টুডে বা টুমরো রেজাল্ট আসবে। এই জায়গাটাতে ইয়াং জেনারেশন যারা আছে ওদের মধ্যে প্রচুর গ্যাপ আছে। এটার একটা বড় কারণ হচ্ছে, আমরা যেটা ফাইন্ডিংস, আমি একটু বলি খোলামেলা, অবশ্যই আমরা শুনতে চাই। যেটা হচ্ছে 20 শতাব্দীর সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট ছিল স্কিল। মানে আপনি স্কিল গ্রো করতে পারলে আপনি মানি আর্ন করতে পারবেন। সাপোজ আপনি ড্রাইভিং জানেন না, ড্রাইভিং শিখলেন, আপনি কিন্তু কালকে উবারে গাড়ি চালিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। সত্যি। ইংলিশ জানেন না, আপনি ইংলিশ শিখে আপনি কিন্তু আইএলস এর কোর্স করাতে পারবেন।
বাট একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে টাইম। আপনি দেখেন, আপনার স্বাস্থ্য খারাপ হলে আপনি কিন্তু রিব্যাক করতে পারছেন, আপনার টাকা না থাকলে আপনি কিন্তু হয়তো টাকা পেয়ে যাবেন, কিন্তু গত মাসে যে টাইমটা চলে গেছে এটা কিন্তু আপনি চাইলে আচ্ছা। 1 কোটি 2 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। সম্ভব না। সো এই টাইমের যে প্রপার ইউটিলাইজেশন, এটার জন্য সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অজান্তেই হয়তো স্ক্রোল করতেছি বা দেখতে দেখতে আমার 2 ঘন্টা, আপনি একটু দেখবেন যে অ্যাভারেজ টাইম কতখানি আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়া দিচ্ছেন। এখন এই 2 ঘন্টা করে যদি আপনি প্রতিদিন দেন, মাসে কিন্তু 60 আওয়ার কিন্তু আপনার চলে যাচ্ছে নন প্রোডাক্টিভ কাজে। বাট এটাকে আপনি প্রোডাক্টিভ করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি নতুন কিছু শিখেন, ইউটিউবের মাধ্যমে যদি নতুন, আমরা বলি ওপেন ইউনিভার্সিটি ইউটিউব, আপনি যদি এটার মাধ্যমে নতুন কিছু শিখেন, সেটা আপনার প্রোডাক্টিভ হবে। কারণ এখন এআই যোগ সবকিছু কিন্তু ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, জি। এবং এই এআই এর কারণে আপনার দেখা যায় যে আপনার একটা সার্ভে আছে ম্যাকেনজির, ওরা বলছে 400 থেকে 800 মিলিয়ন লোক 2030-এর মধ্যে জব ছাড়া হয়ে যাবে এআই এর প্রভাবে। আচ্ছা, আচ্ছা, আবার নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে 97 মিলিয়ন নতুন জব ক্রিয়েট করছে এআই। আচ্ছা, তো এখন এআই কিন্তু চাকরি রিপ্লেস করবে না, চাকরি রিপ্লেস হবে এআই জানা লোকের সাথে, এআই না জানা লোকের সাথে। আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, আমাদের কিন্তু এআই জানা মাস্ট নেসেসারি আর কি, যে এআই আমাদের জানতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু সবকিছু এখন মেনটেন করতে পারবো না। জি। দেখেন টাইপরাইটাররা কিন্তু এখন নাই। টাইপরাইটারের ভিতর যারা কম্পিউটার অপারেটর ছিল তারা কিন্তু টিল নাও সার্ভাইভিং, জি জি, তাদের কিন্তু জবটা লেস হয়নি। সো এই জায়গা থেকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ওরা একটা ডাটা দিয়েছে যে এআই কখনো মানুষকে রিপ্লেস করবে না, এআই এনাবেল পিপল, আর যারা এআই না জানে তাদের সাথে যুদ্ধটা হবে, আচ্ছা, আচ্ছা, এবং তারাই সার্ভাইভ করবে যারা এআই জানে। এবং লিঙ্কইনে দেখবেন, লিঙ্কইনে প্রায় প্রতি বছর 600% হারে শুধুমাত্র সবাই এআই প্রোফাইল আপডেট করছে, আপডেট করছে। বিভিন্ন কোম্পানি আপডেট করছে। তার মানে কি 77টা কোম্পানি এখন এআই এর উপর ফোকাস হয়ে যাচ্ছে। মানে আপনি যদি 5টা কোম্পানি ধরেন, 5টার মধ্যে 4টা কোম্পানি এআই ফোকাসড। জি জি। সো তরুণদের যারা আছে তাদের এআই রিলেটেড কাজগুলো জানতে হবে। আচ্ছা, ঠিক এই চমৎকার। জায়গাতে একটা প্রশ্ন আমি করতে চাই স্যার। দেখা যাচ্ছে এআই যারা শহর নির্ভর বা টেক নির্ভর মানুষ, তারা যতটা সহজে কোপ আপ করতে পারছে, প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে কিন্তু এআই বিষয়টা এখনো এত পরিষ্কার না। আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এটা কি আমাদের উন্নয়নে কোনো প্রকার বাধা তৈরি করবে কিনা? এআই কিন্তু আমাদের দেশে কিন্তু, যদি আপনি ধরেন বিশ্বে যেটা গত কয়েক বছরের সার্ভে ছিল যে আমরা সেকেন্ড লার্জেস্ট ইউজার ফেসবুকে, এখন হয়তো এটা 4 বা 5th হবে। জি, সো আমরা কিন্তু বড় একটা কোয়ান্টিটি অফ পিপল কিন্তু ফেসবুক ইউজ করছে। জি। ফার্স্ট ফেসবুক শুধু ইউজ করছে না, ও কিন্তু আপনাকে এডুকেট করছে। এডুকেট করছে কিভাবে? আপনি হঠাৎ একটা প্রোডাক্ট দেখছেন, আপনি দেখে ক্লিক করছেন, খালি ক্লিক ক্লিক কিন্তু আপনি ভিতরে চলে যাচ্ছেন। আপনি কিন্তু অর্ডারও জানেন না কিভাবে দিতে হবে, হঠাৎ গিয়ে দেখছেন Right. যে অর্ডার এত, বাটন, আপনি কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছেন। রাইট। তারপর দেখেন, মানুষ কিন্তু আগে লাইভ করতো ফেসবুকে, এখন কিন্তু সবাই লাইভ করতে পারে। একজন ভ্যান গাড়ি চালকও কিন্তু লাইভ করতে পারে। তাইলে এই ডিজিটালাইজেশনটা কিভাবে হয়েছে? এটা আমরা যত প্র্যাকটিস করব, এটার ইম্প্যাক্ট কিন্তু মাস লেভেলে পড়বে। একদম। এখন গ্রামে যারা থাকে, ভিলেজে যারা থাকে, তারা কিন্তু এখন সবাই আপডেটেড। কেন আপডেটেড? সে কিন্তু শহরের আপডেটেড ড্রেসটা সে পরে। আপনি কিন্তু এখন কোনো রিক্সাওয়ালাকে পাবেন না যে একটা ছেঁড়া গেঞ্জি পরে রিক্সা চালাচ্ছে। আপনি একটা রিক্সাওয়ালার জীবন স্ট্যান্ডার্ড এরকম পাবেন যে তার বাসায় টিভি, ফ্রিজ সবই আছে। জি, সো এটা কিন্তু প্রভাব, মানে কমিউনিকেশন ইজিয়ার হওয়ার কারণে হয়েছে। তো এআই লেভেলে এখন যে ধরনের নলেজ গেদার হচ্ছে, টুডে টুমরো, এইটা কিন্তু মানুষ আস্তে আস্তে জেনে যাবে। দেখবেন গ্রামে বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার হয়ে যাবে এআই রিলেটেড। যারা এই বিজনেসগুলো করে তারা দেখেন, আগে কিন্তু ডিশের লাইন ছিল, তাই না? জি। এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে না, কমে এসেছে। ওয়াইফাই ওয়াইফাই আসছে, YouTube-এর স্যাটেলাইট উপরে, আসছে, হ্যাঁ, কত কিছু satellite, আসছে। হ্যাঁ। জি। তো এইভাবে কিন্তু গ্রামেও কিন্তু আপগ্রেডেশন চলে যাবে। আর গ্রামের মানুষ কিন্তু এখন আরো ফাস্টার হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ডেভেলপমেন্টটা হবে যদি মাস লেভেলে, জি। যদি গ্রামে যারা আছে তাদেরকে আমরা ডেভেলপ করতে পারি, গ্রামের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমরা ডেভেলপ করতে পারি। দেখেন, তারা কিন্তু এসে শহরে উবার পাঠাতে চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে না। জি, সো কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। সুযোগ হয়েছে। এখন এটা ডিজিটাল থ্রুতে হচ্ছে না, অ্যাপসের মাধ্যমে। অবশ্যই। আজকে সকালে দেখলাম যে আমার ড্রাইভারের কাছে এক ভদ্রলোক আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে। উনি বলতেছে যে অ্যাপসটা কিভাবে ইউজ করবে ওইটা শেখার জন্য আসছে। আচ্ছা, আচ্ছা, কারণ ওনার মোটরসাইকেল আছে কিন্তু পাঠাও অ্যাপসটা ইউজ করতে পারছে না।
তাহলে দেখেন তার থ্রুতে কিন্তু সে কিন্তু নলেজ গেদার করছে ফিজিক্যালি প্র্যাকটিক্যালি। সো যার দরকার হবে সে কিন্তু এখন শিখে নিতে পারবে, কারণ ইউটিউব কিন্তু ইজিয়ার সোর্স আছে। একেবারে স্যার। আপনি যেহেতু একজন বিশেষজ্ঞ মানুষ, আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টা অবশ্যই, সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া থেকে শেখার কথা বলছিলেন, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে যার কাছে একটা স্মার্টফোন আছে সেই অনেক সময় অনেক কিছু শেখাতে চায়। এখানে আসলে টেস্টগত জায়গা বা আমরা যেটা শিখতে চাই সেই জায়গা থেকে অনেক সময় ভুল মানুষকে আমরা সিলেক্ট করে ফেলি। সেই জায়গা থেকে সঠিক মানুষটা পর্যন্ত আমরা যাব কিভাবে? আমি একটা কথাই বলবো, যারা বর্তমানে বাংলাদেশে ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের মধ্যে যারা প্রতিষ্ঠিত, তাদের যদি কোনো একাডেমি থাকে, তাদের যদি কোনো কোর্স কারিকুলাম থাকে, সেটা থেকে নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কারণ আমি একজন আননোন পার্সনের কাছ থেকে নিব, সেই হয়তো বা এস্টাবলিশ না। আমি একটা ইউটিউবিং শিখবো, যে সিলভার বাটন পায়নি তার কাছ থেকে আমি কি ইউটিউবিং শিখবো। সো যারা প্রতিষ্ঠিত, যেমন আমরা পড়াশোনার ক্ষেত্রে কি চিন্তা করি, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, এরকম ভালো ভালো ইউনিভার্সিটির কথা চিন্তা করি, রিকগনাইজ যারা, বা প্রাচ্যে চিন্তা করলে ক্যামব্রিজ বা অক্সফোর্ড। সো আমিও বলছি যে বাংলাদেশে যারা ওয়েল ইনফ্লুয়েন্সার আছে প্রতিষ্ঠিত, তাদের যদি কোনো একাডেমি থাকে, আমি জানি অনেকের একাডেমিও আছে, কোর্স কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, ওইটা থেকে শিখলে সে ফ্রুটফুল রেজাল্ট পাবে, কারণ তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলাই তাদেরকে শিখাবে। তখন তার জন্য গ্রো করা, তার জন্য কাজ করা অনেক ইজিয়ার হবে। একদম একদম। স্যার, আমরা আপনাকে যতটুকু জেনেছি আপনার নিজেরও একটি চ্যানেল রয়েছে এবং সেখানে সিলভার বাটন পেয়েছেন। কি নিয়ে কাজ করেন সেখানে? থ্যাংক ইউ। আমার চ্যানেলটার নাম হচ্ছে নিজাম আকন্দ, আমার নামেই আছে। এই জায়গায় আমি বেসিক্যালি তরুণদের শেখাতে চাই। আমার এরকম একটা মনে হচ্ছিল যে আমরা যখন জব করেছি বসদের কাছে ভয়ে যেতে পারতাম না, হ্যাঁ, এখন হয়তো বসটা অনেক ফ্রেন্ডলি, তখন বসদের কাছে ভয়ে যেতে পারতাম না। তো আমি চাচ্ছিলাম যে এমন একটা চ্যানেল থাকুক যে জায়গা থেকে ইয়াংরা শিখবে কিভাবে চাকরি ইন্টারভিউ দিতে হয়, কিভাবে কমিউনিকেশন স্কিল গ্রো করতে হয়, কিভাবে লিডারশিপ গ্রো করতে হয়। তো এরকম বিভিন্ন টপিকস নিয়ে, সেলস মার্কেটিং প্লাস যারা বিজনেস করে, কারণ আমরা অনেকগুলো বিজনেস দেখে এসেছি যেহেতু আমরা সেলস মার্কেটিং এর সাথে জড়িত, তো ওই অ্যাসপেক্ট থেকে, ওই লার্নিং থেকে আমরা শিখেছি। চমৎকার একটি বিষয়। স্যারের যদি নিজস্ব প্রতিষ্ঠানের জায়গায় আমরা আসি, আমি যেটা দর্শকদের শুরুতেই বলছিলাম, সেলস লিডার্স ইন বিডি, সেই প্রতিষ্ঠার গল্পে যদি একটু, কেন আসলে কি চিন্তা থেকে মনে হলো এই প্রতিষ্ঠানটি করবেন? ধন্যবাদ। এইটা 2016 সালে আমি এস্টাবলিশ করি। আমি যখন মিড লেভেলে ক্যারিয়ার গড়ছিলাম রিজনাল ম্যানেজার হিসেবে, তখন মনে হলো যে আমরা বাংলাদেশে তো প্রতিটা কোম্পানিতে সেলস মার্কেটিং এর লোক থাকে এবং একটা বড় কোয়ান্টিটি অফ পিপল থাকে। সো ওই জায়গা থেকে, যেহেতু নাম্বার অফ পিপল অনেক বেশি, তো ওই জায়গা থেকে আমাদের তো একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, যেমন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে বা অন্যান্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ডাক্তারদের প্ল্যাটফর্ম আছে। আমি এটা এক্সক্লুসিভলি তখন সেলসের জন্যই করেছিলাম। এরপর এটাকে আমি প্রাইভেট করে দিয়েছি। প্রাইভেট না করলে এতদিনে হয়তো 5 লাখ বা 6 লাখ হতো। আমি চাচ্ছিলাম যারা শুধু সেলসের প্রোফাইল দেখে দেখে আমরা সিলেক্ট করব। তো ওই জায়গা থেকে এখন প্রায় 47,000 মেম্বার আছে। আমরা এইটা করার উদ্দেশ্য সেলসের একটা নেটওয়ার্কিং গ্রো করা, যারা কানেক্টেড আছে তারা যেন সেলসে ভালো করতে পারে। একটা জবের সার্কুলার হলে সে যেন প্রথমে প্রায়োরিটি পায়, সে যেন ওই প্রতিষ্ঠানের সাথে সরাসরি কথা বলতে পারে, সে নক দিতে পারে, তারপর হচ্ছে গিয়ে কোনো ট্রেনিং যদি থাকে সেটা সে নিতে পারে। হ্যাঁ, এই সেলস পিপলদের ডেভেলপমেন্টের জন্য এই গ্রুপটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা সেলস পিপলদের গ্রুপ। অনেক ছোট ছোট, মনে করেন আমার দেখা দেখি অনেক ছোট ছোট প্রতিষ্ঠান বা গ্রুপগুলো, প্ল্যাটফর্মগুলো ওপেন হয়েছে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেলসের প্রায়, আপনি যদি ধরেন এই 8-9 বছরে প্রায় 10,000 থেকে 12,000 লোক বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সুযোগ পেয়েছে। এবং আমাদের প্রতিষ্ঠানেও আমরা নিয়েছি, যেহেতু আমাদের সোর্সিং আছে, সে সরাসরি সুযোগ পাচ্ছে। বিডি জবসে অনেকে হয়তো কল পায় না, যেতে পারে না, কিন্তু যখন এরকম পার্সোনাল সোর্সিং এর জায়গায় বড় বড় লিডাররা আছে, বিভিন্ন কোম্পানি হেড অফ সেলস আছে, হেড অফ মার্কেটিং আছে, তার সাথে সরাসরি একটা ক্যান্ডিডেট নক করতে পারছে এই জবটা কিরকম কি, সে তখন কথাই কিন্তু ইন্টারভিউ হয়ে যাচ্ছে, সে সুযোগ পাচ্ছে। এই যে ওপেন একটা প্ল্যাটফর্ম এবং কানেক্টেড, এটা প্রফেশনাল নেটওয়ার্কিং গড়ার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করছে। আমরা ঢাকায় কিন্তু 2-3টা প্রোগ্রাম করেছি, ইনফ্যাক্ট এটাই আমি প্রোগ্রাম করেছি এবং অনেক পার্টিসিপেশন হয়েছে এবং আরো প্রোগ্রাম করব। গত বছরও যেমন প্রতিটা জাতীয় পত্রিকাও এসেছে। হ্যাঁ, আপনার
ভালো ভালো যেগুলো টপ লেভেলে জাতীয় পত্রিকা যুগান্তর থেকে শুরু করে সবগুলোতেই মোটামুটি আমাদের নিউজগুলো এসেছে। আচ্ছা। আমরা একটা কি বলে ইফতারি একটা গেট টুগেদার করেছিলাম, সো সেই জায়গায় লোকজন এসেছে। সো আমরা এই যেটা চাচ্ছি যে সেলসের লোকজনের জন্য যারা সেলসে কাজ করে, আপনারা জানেন যে মার্কেটিং আলাদা লোক কাজ করে, মার্কেটিং এর লোক কিন্তু খুব কম থাকে, বাট সেলসের লোকটা কিন্তু খুব বেশি থাকে। মার্কেটিং বা অন্যান্য বিষয়ের উপর ছোট ছোট প্রতিষ্ঠান আছে, কিন্তু সেলসের উপর এটা একটা বড় ধরনের প্রতিষ্ঠান যেখানে সবাই ওপেন প্ল্যাটফর্ম থেকে শিখতে পারে, সবার সাথে কানেক্টেড হতে পারে, সবার কেরিয়ার গ্রো করতে পারে। বাহ, একেবারেই তাই, যেটা আমরাও ভাবছিলাম। আসলে আমি ভাবছিলাম বিডি জব যেভাবে আসলে জনপ্রিয়, এটাও আসলে সেলসে যারা কাজ করে তাদের জন্য অনেক বেশি একটা হেল্পফুল একটা প্ল্যাটফর্ম। এবং এটা ওই যে তরুণ প্রজন্ম, একটু সরি একটু ইন্টারফেয়ার করলাম, তরুণ প্রজন্ম নামে ইত্তেফাকের একটা ফিচার আছে, ওইটা একটা বিশাল একটা আর্টিকেলও ছাপানো হয়েছিল সেলস লিডার্স ইন বিডি নিয়ে। এমনি স্যার, আমরা যতক্ষণ আসলে কথা শুনছিলাম, আমার এবং আমার মাসুকের মনে হয় একই রকমই একটা বিষয় হবে যে আমরা সব ইতিবাচক গল্পগুলো আপনার কাছ থেকে শুনছিলাম, যেটা আসলে অনুপ্রেরণামূলক, কিন্তু সবার জীবনে আসলে চড়াই উতরাই থাকেই। তো আপনার জীবনে যদি বাধা বলি বা বাধা নিয়ে আসলে অভিজ্ঞতার কথা যদি জানতে চাই, সেই বাধাগুলো কি? কারণ আসলে এখনো অনেক তরুণ প্রজন্ম আছে যারা সব সময় আসলে পিছিয়ে যায়, শুধুমাত্র একটুখানি বাধা পেলে হয়তো মনে করে যে না, এটা আমার দ্বারা হবে না। তো আপনার জীবনে কিরকম কোনো গল্প আছে? আমি ফার্স্ট জবে আমি প্রথম 7 বছর কোনো প্রমোশন পাইনি বাংলা লিংকে। আচ্ছা, ওকে। সো যেটাই হোক, এটা হয়তো আমারই ব্যর্থতা। আমার সামহাও আমার বসের সাথে আমি সামহাও পারফরমেন্স ভালো করেছি, কিন্তু প্রমোশন আমার হচ্ছে না। আচ্ছা। দেখা যাচ্ছে প্যারালালি যারা ছিল তাদের প্রমোশন হচ্ছে। তো এরপর আমাকে মনে করেন বিভিন্ন অড জায়গায় ট্রান্সফার করা হয়েছে যাতে আমি জবটা ছেড়ে দেই। একটা সময় আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে চিন্তা করলাম যে শেয়ার করি কি করব, আসলে জবটাকে ছেড়ে দিব। তো তখন তারা অনেকেই আমাকে বলছে যে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, একবারে গণহারে সবাই বলেছে ছেড়ে দাও। এখন আমি চিন্তা করলাম যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়বো। আমার এক ফ্রেন্ড শুধু বলেছে, অনলি ওয়ান ফ্রেন্ড, সে বলেছে যে না, তুমি জবটা ছাড়ো না, আচ্ছা, তুমি প্যারালালি আগে একটা জব পাও, তারপর তুমি জবটা ছাড়ো। আর যদি প্যারালালি তুমি জব না পাও, তাহলে বুঝতে হবে তোমার এখনো কিন্তু এই লেভেলে জব করার যোগ্যতাটা হয়নি। তো আমি তখন চিন্তা করলাম যে আমি যদি আমার গুড কাজগুলো তখন থেকে ইমোশনালি ব্ল্যাকমেইলড হয়ে আমি যদি গুড জবগুলো করা বন্ধ করে দিই, গুড ডিডসগুলো, তাহলে হয়তো আমি ক্যারিয়ারে আর গ্রো করতে পারবো না। হয়তো আমি ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বলে, ওইটা যদি আমি ক্যারি না করি তাহলে আমি ভালো করতে পারবো না। একবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমি টোটালি। কারণ আমাকে দেখা গেছে বরিশাল থেকে আরেকটা জায়গায়, মনে করেন ভোলাতে ট্রান্সফার করা হয়েছে, আবার পটুয়াখালীতে, মানে অড জায়গায় আমাকে ট্রান্সফার করা হচ্ছে, অথচ আই ওয়াজ দ্য বেস্ট পারফর্মার এট দ্যাট মোমেন্ট। সো ওই জায়গা থেকে তখন আমি চিন্তা করলাম যে না, আমি কাজগুলো করে যাই, দেখি হয় কিনা ভালো কিছু। কিন্তু মেন্টালি মোটিভেশনটা আসতো না। তো কাজ ভালো করতেছিলাম। দেখেন একটা স্ট্র্যাটেজি কি, আমার ওই কাজের সময় 7 বছর পর আমার বসটা সামহাও ট্রান্সফার্ড হয়ে যায়। আচ্ছা, নতুন বস আসে এবং সে কিন্তু আমার পারফরমেন্স জানতো, আমাদের কোম্পানিরই। তো সে কিন্তু আমার পারফরমেন্স জানতো। সে আমাকে বললো যে তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার 1 বছরই তখন 2টো প্রমোশন হয়। আচ্ছা, 1 বছরের মধ্যে একটা ছিল আমাদের এক এমপ্লয়ি চলে গিয়েছিল, তার ওই জায়গাটা খালি হয়েছিল, আর একটা ন্যাচারাল প্রমোশন ছিল যে আমাদের পারফরমেন্স বেসিসে। দেখেন এই জায়গায় কিন্তু আমি এটাই বলবো, যারা তরুণরা আছে অনেকে ডিমোটিভেট হতে পারে, ওয়ার্কিং প্লেসটা ভালো না, কাজের জায়গা ভালো না, কিন্তু সে যদি তার বেস্ট ইফোর্টটা দেয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তার কিন্তু পার্সোনালি আর ডেভেলপমেন্ট হলো না, সে কিন্তু পিছনে পড়ে যাবে। দেখেন অলিম্পিকে আমরা যে খেলা দেখি, উসাইন বোল্ট কিন্তু উসাইন বোল্টের সাথে যে রানার আপ, তার কিন্তু ন্যানো সেকেন্ডের পার্থক্য। উসাইন বোল্টের নাম কিন্তু টোটাল ওয়ার্ল্ড জানে, হিস্ট্রি জানে, বাট যে রানার আপ হয় তারটা কিন্তু কেউ জানে না এবং জানার চেষ্টাও করে না। আপনি যদি বলি লাস্ট ওয়ার্ল্ড কাপে কে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি বলতে পারবেন, রানার আপ ভুলে গেছেন। তার কন্ট্রিবিউশনটা কিন্তু কেউ দেখে না। এজন্যই হয়তো বা কবি বলে গেছেন যে কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আপনার জীবন আসলে স্যার, আমরা এখন পর্যন্ত যতটুকু জানলাম যে অভিজ্ঞতা এবং আপনি অভিজ্ঞতা নিয়ে শুধু বসেই থাকেননি, আপনি আপনার অভিজ্ঞতা লব্ধ জায়গাটা আসলে বইয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে প্রকাশ করেছেন। বেশ কিছু বই দেখছি লাবণ্য, আমরা কি দেখবো? জি অবশ্যই, প্লিজ। আমরা এখানে প্রথমে যে বইটি দেখতে পাচ্ছি, ব্র্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং এটা মনে হয় এ সময়ের বেশ
হ্যাঁ, এটা বোধহয় 2021 সালে এইটাও 2022 সালে আর আচ্ছা। এইটা 2021 সালে। আচ্ছা। এই দুটো বই আমার রকমারি.com এর বেস্ট সেলার হয়। এটা হচ্ছে মার্কেটিং নিয়ে কিভাবে একটা ব্র্যান্ড গ্রো করতে হবে, কিভাবে ব্র্যান্ড থেকে সেল আসবে, আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড পুল, এগুলো তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দারুণ। এবং একটা ব্র্যান্ড কিভাবে গ্রো হবে। যেমন দেখেন আমরা কোক, যখন আমরা সফট ড্রিঙ্কস খেতে যাই তখন কিন্তু কোক খেতে পছন্দ করি, কারণ এটা টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস। আর এটা হচ্ছে রকমারি.com বেস্ট সেলার, এটা 2021-এ পাবলিশড হয়। টিল নাও পর্যন্ত এটা কিন্তু ভালো চলতেছে প্রতি বছর। মানে অনেকে সিজনাল বই বের করে যে হয়তো বইমেলা পর্যন্ত থাকে, এরপর থাকে না, কিন্তু আমার 3টা বই আলহামদুলিল্লাহ প্রতি এই 4 বছর থেকে চলতেছে। তুমি সেরা হতে না পারো, কিন্তু তোমার চেষ্টাটা যেন সর্বসেরা হয়, তাহলে তুমি সেরা হবে। Right. চমৎকার একটি কথা উক্তি আপনি একদম প্রথমেই দিয়েছেন। রাইট। বাহ। কি পাবো আমরা এই বইতে? এই বইটা আমরা কিন্তু প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু সেলসম্যান, জি। ইফ ইউ নো আর ডোন্ট নো। কেন? আপনি একজন অ্যাঙ্কর, আপনার কিন্তু সেলসের একটা জায়গা আছে। ডেফিনেটলি। একজন ডাক্তারের কিন্তু সেলসের একটা জায়গা আছে। অবশ্যই। সে যদি তার পেশেন্টকে ভালো মতো না দেখে, ওই ডাক্তারের কাছে কিন্তু রোগী যায় না। আচ্ছা। ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেল করি আমাদের নিজেদের প্রতিভা, আমাদের নিজেদের কাজকর্ম। সো এইটা কিছুটা মোটিভেশনাল, কিছুটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে তুলে ধরা হয়েছে, কারণ প্র্যাকটিক্যাল ঘটনাগুলো মানুষ রিলেট করতে পারে বেশি, একদম, মনে একদম। থাকে। থিওরিটিক্যাল কথাবার্তা মনে থাকে না। আর এটা ভালো হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে এটা ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল স্টোরি টেলিং করা হয়েছে। একদম একদম। আচ্ছা, তাহলে এই বইটা তো এমনিতে, পড়তেই হবে। যাদের আসলে কাজের অভিজ্ঞতা নেই, তারা কি এই বইটা থেকে অনেক হ্যাঁ, উপকৃত হবে? ডেফিনেটলি তার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে এটা কাজ করবে, যারা সেলস মার্কেটিং এর I যে think দুটো বই। কাজে যাবার আগে এই ধরনের হ্যাঁ, অবশ্যই। পড়াশোনাগুলো থাকলে, একটা আইডিয়া থাকলে, Right. তা কাজের জায়গাটা অনেক বেশি রাইট, helpful এবং হবে। সে ইন্টারভিউ বোর্ডে ভালো করবে, সে টার্মগুলো বলতে পারবে। এটা আরেকটা হচ্ছে দ্য লিডারশিপ লিডারশিপ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। রাইট, আপনি তো সঠিক জায়গা ধরেছেন। উই অল আর দ্য পারফর্মার, বাট উই অল আর নট দ্য লিডার অ্যাকচুয়ালি। একদম, একদম। কারণ আমাদের লিডার হওয়া দরকার। দেখেন, লিডাররা কিন্তু একটা জাতি, একটা দেশ সবকিছু পরিবর্তন করে, তাই না? আপনারা দেখেন, পাকিস্তানে যদি ধরেন ক্রিকেটার ইমরান খান, সে কিন্তু পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী হয়েছে, তাই না? এরকম লিডাররা কিন্তু যুগ যুগ ধরে যে কোনো দেশ, মালয়েশিয়া যদি ধরেন মাহাতি, জি। সে কিন্তু পুরো দেশটাকে চেঞ্জ করেছে। জি। অ্যাপেলের যদি স্টিভ জবসের কথা ধরেন, সে কিন্তু ইনোভেশনে, মাল্টিটাস্কিং যেটা আমরা বলি, সেটা কিন্তু সে লিডার। ঠিক আছে? এইভাবে যুগে যুগে লিডার ছাড়া কিন্তু চেঞ্জ হয় না। পরিবর্তনটা So, সম্ভব না। এই 3টা বিষয় নিয়ে লিখেছি যাতে তরুণরা উপকৃত হয়, এবং অনেকের ফিডব্যাক পাচ্ছি। রকমারি.com-এ গেলে রিভিউ দেখতে পারবেন। বাহ, বাহ। ওই রিভিউ থেকেও আরো ইন্সপায়ার্ড হচ্ছি যে আরো কিছু লিখবো। আর আমার আরেকটা বই আসবে এইবার বই মেলায়, সেটা হচ্ছে কর্পোরেট জব সিক্রেট, জার্নি এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি যেহেতু এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছি বর্তমানে, আচ্ছা। সো এই যে পুরো জার্নিটায় কি কি সিক্রেট আছে, যেগুলো আপনি জানলে আপনার কর্পোরেট ক্যারিয়ারটা অনেক ইজিলি আপনি গ্রো করতে পারবেন, বাহ। সেই সব সিক্রেট বিষয়গুলো আমি তুলে ধরেছি এবং স্টোরি টেলিং এর মাধ্যমে। বেশ, খুব তাড়াতাড়ি আসছে সেটা রাইট, বই এইবার মেলায়। বইমেলায় চলে আসবে ইনশাআল্লাহ। আপনি যে সময় কাজ করেছিলেন, সে সময় কি আপনি এরকম কোনো বই বা কোনো ইউটিউব থেকে বা এই ধরনের কোনো বিষয় হেল্প পেয়েছিলেন? হ্যাঁ, আমি শিপ কেরার, ইউ ক্যান উইন, ইউ ক্যান সেল, এই বইগুলো আমাকে ইন্সপায়ার করতো। আচ্ছা। আচ্ছা, ইন্ডিয়ান রাইটার শিপ কেরা, তো তার এই বইগুলো পড়েছি। পড়ার পর আমার কাছে খুব কর্পোরেট ক্যারিয়ারে যে জায়গাগুলো আটকে গেছি বা বেঁধে গিয়েছি, সেই জায়গা থেকে ওঠার চেষ্টা করেছি। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, ওয়ার্ল্ডে যারা বড় বড় বিলিনিয়ার আছে, মিলিনিয়ার আছে, তারা কিন্তু প্রতিদিন 2 ঘন্টা করে বই পড়ে। হ্যাঁ, আচ্ছা। আপনি যদি ওয়ারেন বাফেটের কথা ধরেন, তারপর স্টিভ জবসের কথা ধরেন, এরা কিন্তু রেগুলার বই পড়তো। হ্যাঁ, এবং এরা কিন্তু মনে ওয়েক আপ করতো 4:30 বা 5:30 সকালে, মর্নিং। আমরা তো ঘুমাই তখন, ঠিক আছে? সো এই জায়গাটা থেকে তারা কিন্তু একটা টাইম নিত, এক্সট্রা টাইম নিত শুধু বই পড়ার জন্য। আচ্ছা। কারণ আমরা যে বিষয়গুলো জানি না, ওই বিষয়ে আপনি যখন জানবেন, তখন আপনার কথাটা বলাটা আরো কনফিডেন্ট হবে, এবং আপনি সবার চেয়ে তখন আলাদা হতে পারবেন। একদম। এবং তখনই কিন্তু আপনি আপনার ইউ ক্রিয়েট ইউর ওন ভ্যালু। এবং বর্তমানে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর যুগ, সবাই চায় যে তার পার্সোনাল ব্র্যান্ডটা গ্রো হোক। কারণ আপনি দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, তার যে পার্সোনাল ভ্যালু, ঠিক আছে, সে যখন ইউটিউবে আসবে, মিস্টার বিস্ট পর্যন্ত ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এবং ইউটিউবে তাই কিন্তু আসতে দেয়নি। একদিনে দেখেন তার ফ্যান ফলোয়ার কত হয়ে গেছে। সো আমরা কেন না, আমরা সবাই আমাদের পার্সোনাল ব্র্যান্ডটাকে গ্রো করতে পারি। অবশ্যই। আপনি একটা বিষয় এক্সপার্ট, আপনি মনে করেন অ্যাঙ্করিং এ এক্সপার্ট, আপনি সেই বিষয় নিয়ে লেখেন না। আমিও তো জানি না অ্যাঙ্করিং এ কি করতে হয়, আমি সেটা পুরো আমি এক্সপার্ট হলাম, আপনিও অ্যাঙ্করিং এ এক্সপার্ট।
আপনারা লেখেন আপনাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেটা নিয়ে লেখেন, আগে আপনার যে জ্ঞানের যে আলোটা আছে সেটা সবার মধ্যে ছড়িয়ে যান, একদম কারণ আপনি হয়তো চিরদিন থাকবেন না, কিন্তু কথাগুলো তো থেকে যাবে, যাবে। মানুষ সেই জায়গা থেকে লার্ন করবে। একদম। লাবণ্যের প্রশ্নের রেশ ধরে আরেকটি জায়গা আসলে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমরা বই পড়ে তো শিখলাম, নিজের ভেতরটাকে ডেভেলপ করলাম, একই সাথে কর্পোরেট ক্যারিয়ারে বা যে কোনো ক্যারিয়ারে মেন্টরেরও কিন্তু একটা গুরুত্ব আছে, ফিজিক্যাল মেন্টর। Right. সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর একটা কথা বলেছেন যে মেন্টর তো দরকার। আমাদের দেশে মেন্টরশিপ নেই, বাট ইউকেতে যদি ধরেন, ইউএসএতে ধরেন, আপনি 30 ইয়ার্স ধরেন কর্পোরেট ক্যারিয়ার, জি, তা আপনার যে মেন্টর লাগবে না? অবশ্যই। আপনি তো মেন্টর ছাড়া চলছেন। জি। আপনি কি মনে পড়ে আপনার 20 ইয়ার্স যে আপনার পড়াশোনার ক্যারিয়ার, ধরলাম যে 20 ইয়ার্স জি। বা 15 ইয়ার্স, সে জায়গায় কি আপনি একদিনও মেন্টর ছাড়া ছিলেন? কোনো টিচারের গাইডলাইন ছাড়া ছিলেন? কোনো শিক্ষকের গাইডলাইন ছাড়া ছিলেন না। কিন্তু কর্পোরেট লাইফে এসে আপনার তো কোনো মেন্টর নাই। একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, জি। হয়তো আপনার আছে, বাট আমি বলছি যে মেন্টরশিপ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ এই জন্য ইম্পর্টেন্ট, এত বড় জার্নি করবেন, কে আপনাকে গাইডলাইন করবে? বাইরের দেশে এটা পেইড করায় আর কি, যে মেন্টরশিপটা। দেখেন, সক্রেটিসের শিষ্য কিন্তু প্লেটো। কার শিষ্য? সক্রেটিসের, ঠিক আছে। অ্যারিস্টটল কার শিষ্য? সক্রেটিসের। তো যেরকম গুরু শিষ্য তো সেরকম হবে অবশ্যই। সো এই জায়গায় দেখেন ক্রিকেট কোচেরও আছে, প্রত্যেকের পার্সোনাল কিন্তু কোচ আছে। হুসাইন বোল্টেরও কিন্তু পার্সোনাল কোচ আছে, হ্যাঁ, মেন্টর আছে। আমাদের দেশে কালচারটা এখনো শুরু হয়নি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ম্যানেজমেন্ট এত স্ট্রঙ্গার না, হ্যাঁ, এই জন্য এখনো কিন্তু বাইরে থেকে ম্যানেজমেন্ট আসে। হয়তো নিয়ার ফিউচার লাগবে, এবং সবার জন্য মেন্টরশিপ খুবই জরুরি। যেমন আমিও দুই একজনকে ফলো করি, যেটা আমরা আমাদের জব লাইফে পেয়েছি, জি। হ্যাঁ, তাদের কাছ থেকে অনেক কিছু লার্ন করেছি, শিখেছি। তার মধ্যে একজন হচ্ছে আমার তারেক বস, হ্যাঁ, উনি এখন মালয়েশিয়াতে একটা বড় কোম্পানি ডিল করছে। আমি ওনার কাছ থেকে অনেক কাজ শিখেছি, হ্যাঁ, উনি আইবিএ থেকে পাশ করা, এবং ওনার কাছ থেকে অনেক মানে ইন্সপায়ার্ড হয়েছি যে ভালো কাজ করতে হবে, লিডারশিপ গ্রো করতে হবে, হ্যাঁ, মানুষের জন্য কাজ করার জায়গা আছে। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে মেন্টরশিপ খুবই ইম্পর্টেন্ট। আপনি সবসময় আসলে সকলের জন্য কাজ করেছেন, আপনি শুধু আপনার জন্য না, আপনি আপনার শিক্ষা, আপনার অভিজ্ঞতা সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন। বর্তমানে আপনি প্রবাসী গ্রুপের, পল্লী গ্রুপের আপনি ওখানে কাজ করছেন। এছাড়া আপনার অনেক অনেক অর্জন, যেটা আমি শুরুতেই দর্শকদের বলছিলাম। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে নতুনভাবে আসলে অনুপ্রাণিত হয়েছি। তারপরও শেষ দিকে এসে যদি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মর্নিং শোজ দ্য ডে। আপনার মর্নিংটা যেভাবে আপনি শুরু করবেন, ডেটা কিন্তু বোঝা যায় যে সেভাবেই হবে। আর তরুণরা যারা আছে, তরুণদের কিন্তু এখন খুবই ডাইনামিক্স একটা জায়গা, যে সব কিছু ওপেন পাচ্ছে, আমরা যেটা পাচ্ছিলাম না আগে। তো তরুণরা যদি এই জায়গাটা থেকে নিজের কাজকে ফোকাস করে এবং লেগে থাকে, দুটো বিষয়, একটা হচ্ছে কাজকে ফোকাস করা, লেগে থাকা, আর একটা হচ্ছে টাইমকে প্রপার ইউটিলাইজ করা। এই তিনটা জিনিস যদি কোনো তরুণ করতে পারে, সে লাইফে এগিয়ে যাবে। আমরা একটা সময় ভাবতাম যে বিজনেসম্যানরা অনেক টাকা ইনকাম করে, এখন কর্পোরেট জবে কিন্তু 6 ডিজিট, 7 ডিজিট, ইভেন 8 ডিজিটে টাকা ইনকাম করে। এবং আমরা কিন্তু বাংলাদেশেই এরকম আছে, আমি শুধু বাংলাদেশের বাইরে বলছি না, বাংলাদেশেই আছে। সো যারা জব করেন তাদের কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, তারা কিন্তু এখন বিজনেসম্যানদের মতো ইনকাম করছেন, তার বাইরেও ইনকাম করছেন, কিন্তু আপনার কাজে ফোকাস থাকতে হবে। নতুন যারা তরুণরা আছে, তারা কিন্তু কাজে ফোকাস থাকে না এবং লেগে থাকে না, এবং টাইমটাকে প্রপার ইউটিলাইজ করে না, যেটা আমার পার্সোনাল থিঙ্কিং, আমি শেয়ার করলাম। এই তিনটা বিষয় যদি আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি ভালো জায়গায় যাবেন, আপনার গোলে আপনি রিচ করবেন, নো ডাউট। অনেক ধন্যবাদ স্যার, পুরো সময় জুড়ে আপনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকেও, এবং রাঙা সকালের অডিয়েন্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।